لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ফেসিবাদের কালো খাবার আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ আজকের গুরুত্বপূর্ণ সেমিনারে সংগ্রামী সভাপতি একান্ত শ্রদ্ধেয় প্রধান অতিথি সহ মেহমানবৃন্দ সম্মানিত মেহমানবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি সুলিখিত সুগঠিত প্রবন্ধ আমরা শুনেছি এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনেছি। বিশেষ করে 2006 সালে 28 অক্টোবরের যে ঐতিহাসিক ষড়যন্ত্র এবং ফেসিবাদের সূচনার একটি যাত্রা শুরু হয়েছিল, আমরা তারই ধারাবাহিকতা লক্ষ্য করেছি। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার 2007 সাল থেকে একে একে ইসলাম বিরোধী যত কালা কানুন প্রয়োজন সবই কিন্তু আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া শুরু করেছিল। এগুলি সবই ফেসিবাদের একটি সুগভীর চক্রান্ত ছিল। আমরা জানি জাতীয় শিক্ষানীতিতে ধর্মহীন শিক্ষানীতি, কোরআন বিরোধী নারী নীতি চাপিয়ে দেওয়ার যে অধ্যত্ত দেখিয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, এটি দেশে বিদেশে সকলে কালের সাক্ষী। এবং সেদিন থেকে, সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে এদেশের সকল ইসলাম প্রিয় জনতা, সকল ইসলামিক দল, সকল আলেম ওলামা পীর মাশায়েখ মাঠে নামা শুরু করেছিলেন। যদিও তৎকালীন উপদেষ্টারা বলতেন ঘরোয়া রাজনীতি ঘরেই করিতে হইবে, এর পরেও কিন্তু সেদিন থেকে সকল ইসলামিক সেক্টরের ব্যক্তিবর্গ ওই নব উদিত ফেসিবাদের বিরুদ্ধে তখনও সোচ্চার হয়েছিল। সেটিকে আরো পুঁজি করে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট পতিত সরকার তারা যখন ক্ষমতায় আসে, ঠিকই তত্ত্বাবধায়ক আমলের সেই কোরআন বিরোধী নারী নীতি, ধর্মহীন শিক্ষানীতি আবার জাতীয়ভাবে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল একের পর এক। তার মোকাবিলায় এদেশের সকল আলেম ওলামা মাঠে ছিলেন এবং আপনারা জানেন এদেশের সকল দরবার মার্কাজের, সকল ইসলামী দলের, সকল ইসলামী প্রতিনিধিগণ এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সেদিন তারা হরতাল পর্যন্ত করেছিলেন। যদিও পরিস্থিতি খুবই খারাপ ছিল। 2010 সাল 11 সাল কয়েক দফা হরতাল হয়েছে, এগুলো আমরা সবাই বাস্তব সাক্ষী। এবং এর সাথে আরেকটু তারা যোগ করলো 72-এর সংবিধানে ফেরত যাওয়ার নামে এদেশের প্রায় শতকরা 100% ধর্মস্থিত লোককে ধর্মহীন রাজনীতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো। এবং আজকে যারা এদেশে সবচেয়ে বড় বড় কথা বলেন, তাদের একজন নেতা লন্ডন থেকে বলে দিল বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোন রাজনীতি চলতে পারে না। এবং এদেশে তাদের স্ট্যান্ডিং কমিটি অনেক মেম্বার বলে উঠলেন লন্ডন থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেটি তার ব্যক্তিগত তথ্য নয়, এটি বরং বিএনপির স্ট্যান্ড। আমরা বলতে চাই এই বাংলাদেশে ফ্যাসিবাদের যে কোনো আস্তানা আর কোনদিন যাতে মাথা চালা দিতে না পারে। একের পর এক ধর্মহীন শিক্ষানীতি, কোরআন ভিত্তিক নারী নীতি, 72-এর সংবিধানে ফেরত যাওয়ার নামে যে কোনো উস্কানি আসবে সবই ফেসিবাদের জন্ম দেবে। আর কোন ফেসিস্ট শক্তি এদেশে যাতে না আসতে পারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের নাস্তার সামান্য ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আবার সেমিনারের পরিবেশ আমাদের সংরক্ষণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে মনোযোগ দিবেন এবং আমরা যেন পরিবেশটা শান্ত রাখি সে ব্যাপারে আপনারা খেয়াল করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রবন্ধের উপরে কথা বলবেন আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল হান্নান শাহীন। মেজর রেজাউল হান্নান শাহীন এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ আলোচক বৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা এবং যারা শুনছেন,
আজকের এই সেমিনারের যে বিষয়বস্তুর শেষের দুইটা শব্দ আমি নিচ্ছি, সম্ভাবনাময় বাংলাদেশের চ্যালেঞ্জ, আগামী বাংলাদেশের চ্যালেঞ্জ। আমার বিচারে আগামীর বাংলাদেশ তো অনেক দূরে। এই বর্তমান যে বাংলাদেশে আমরা আছি, আমার বিচারে আমরা সবাই সাধারণ মানুষ একটা চলন্ত গাড়ির ভিতরে আছি, যে গাড়িটাতে আগুন ধরে গেছে, যে গাড়িটা জ্বলছে। এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে। এই দেশকে বাঁচানোর জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথম, এই চলন্ত গাড়ি থেকে আমাদেরকে বের হতে হবে, এবং এই বের হতে গেলে দুইটা কাজ করতে হবে, শুধুমাত্র দুইটা। এক, যে জুলাই সনদটা হয়েছে ওইটার আইনি ভিত্তি দিতে হবে, এবং সেটা এখনই। এবং দুই, আগামী যে নির্বাচনটা একটা সুষ্ঠু এবং একেবারে ইঞ্জিনিয়ারিং ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে। এই দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজ করার অর্থ হলো, যে গাড়িটাতে আগুন ধরে গেছে ওই গাড়িটা থেকে আগে যেন আমরা জীবন নিয়ে বের হই। আমি এখন এই জুলাই সনদ দিয়ে শুধুমাত্র এইটুকু বলতে চাই, আমাদের সামনে, সকল বাংলাদেশের সাধারণ মানুষের সামনে দুইটা ছবি আছে। এক, গত 16 বছর আমরা খুব সুখে শান্তিতে ছিলাম, বাংলাদেশের অলিতে গলিতে বেহেশতের নহর বয়ে যাচ্ছিল, এবং শেখ হাসিনা তার দলবল নিয়ে ভারতের আমন্ত্রণে তাজমহল দেখার জন্য ভারতে আশ্রয় নিয়েছেন। অথবা আমরা একটা আইয়ামে জাহিলিয়াতের যুগের ভিতরে ছিলাম, গুম খুন হত্যা গণহত্যা চলছিল, জুলুম নির্যাতন চলছিল, এবং একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে, বিদায় হয়েছে। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। একটা বিষয় মনে রাখতে হবে, যে এই যে জুলাই সনদ যেটা সাইন হয়েছে, এই সনদটা একটা স্বৈরাচারকে মাথায় রেখে করা হয়েছে, যাতে করে এই বাংলাদেশে যেন একটা স্বৈরাচারের নতুন করে জন্ম না হয়। বাংলাদেশের শেখ হাসিনার মতো এত প্রতাপশালী শক্তিশালী কোন সরকার প্রধান যেন না আসে, তার ক্ষমতার ভিতরে যেন ভারসাম্যতা রাখা হয়। বাংলাদেশের সকল স্বাধীন প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, পিএসসি, এরকম দুর্নীতি দমন কমিশন, এগুলো যেন সঠিকভাবে কাজ করতে পারে। এই জন্য এই জুলাই সনদটাকে এখন এই বাস্তবায়ন করতে হবে এবং আইনি রূপ দিতে হবে। আমি যেটা মনে করি, আগামী সংসদের হাতে ছেড়ে দিলে এটা কখনোই হবে না, এবং এই গণভোটটা এখনই হতে হবে, যাতে করে এই যে সনদটা একটা পিস অফ পেপারে না থেকে এটা একটা আইনি রূপ নিতে পারে। অনেকে বলছেন যে একই দিনে নির্বাচন এবং একই দিনে এটা গণভোট হতে পারে, কারণ এতে নাকি অর্থ বাঁচবে, এতে নাকি এফোর্ট বাঁচবে, এতে নাকি অনেক অনেক সমস্যার সমাধান হবে। আমি তাদেরকে বলছি যে দেখেন, এই সবের চেয়ে এই গণভোট অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 2000 শহীদের রক্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে এই জুলাই সনদটা অবশ্যই, এই গণভোটটা অবশ্যই ইলেকশনের আগে হতে হবে। এবং আমার 2 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, আগামী নির্বাচনটা অবশ্যই একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সুষ্ঠু হতে হবে, যে পরিবেশটা এখন নাই। যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী 1 মাসে একটা সিটি কর্পোরেশনের তালা খুলতে পারে না, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আগামী সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু হবে এটা আমি আশা করি না। তার জন্য প্রয়োজন সরকারের সকল পর্যায় থেকে, প্রশাসন, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, সকল পর্যায় থেকে আওয়ামী লীগের দোসরদেরকে এবং ভারতের দোসরদেরকে মুক্ত করতে হবে। আওয়ামী দোসর এবং ভারতের দোসর বাংলাদেশের সকল পর্যায় থেকে মুক্ত না করলে এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে না। এবং আমি শেষ কথা বলে যেতে চাই, একজন সাধারণ নাগরিক হিসাবে আল্লাহ তাআলার উপরে অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে আমি বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো স্বৈরাচার কায়েম হবে না। এই বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে না। এই বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা কোন আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। দিল্লির শাসনও কায়েম হবে না, ইনশাআল্লাহ সেটা হতে দেওয়া হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকমার সম্মানিত সহসভাপতি মুখপাত্র জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এখন বক্তব্য রাখছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং মিডিয়ার ভাইয়েরা, সবাইকে জানাই আমার দল জাগবার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা যখনই বক্তব্য দিতে আসি, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের 3টা নির্বাচন নিয়ে কথা বলি, 14, 18, 24। আমরা যে কোনো কারণেই হোক 8-এর নির্বাচনটাকে এড়িয়ে যেতে চাই। বাস্তবতা হচ্ছে 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেখানেও ইলেকশন মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিং হয়েছিল এবং ওই হিন্দুস্তান থেকে পরিকল্পনা করা হয়েছিল। আমরা সবসময় যেটা বলতে চাই সেটা হচ্ছে পিলখানা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আমরা বলতে ভুলে যাই লগি বৈঠা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ফ্যাসিজমের যাত্রা যদি পিলখানা গণহত্যার মাধ্যমে হয়, তাহলে লগি বৈঠা গণহত্যা ওই হিন্দুস্তানের পরিকল্পনায় আওয়ামী লীগ এবং 14 দল সেদিন যেভাবে হায়নার মতো করে লগি বৈঠা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেটা ছিল তাদের ফ্যাসিজমের যাত্রা শুরু করার প্রস্তুতি। ভুলে গেলে চলবে না। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বারবার আমাদের বলেছিল যে তাদের দায়িত্ব নাকি 3টা। প্রথম দায়িত্ব ছিল তাদের বিচার। আমি তাদের ধন্যবাদ জানাই, তারা জুলাই গণ অভ্যুত্থানের বিচারের কার্যক্রম শুরু করেছে। গতিটা ধীর কিন্তু শুরু করেছে, কিন্তু একই সাথে সাথে তারা অন্যান্য গণহত্যাকে অবহেলা করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম তারা জুলাই গণহত্যার মতো লগি বৈঠা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম তারা পিলখানা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম তারা শাপলা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম বাংলার মাটিতে মোদী বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই গণহত্যার বিচার তারা শুরু করবে। আমরা আশা করেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে রায় দেওয়া হয়েছিল, তারপরে বাংলার রাজপথে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার কার্যক্রম তারা শুরু করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি তারা শুধুমাত্র জুলাইয়ের হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে মসনদে বসেছে, শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানের বিচারটাই শুরু করে দিয়ে চলে যেতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধুমাত্র জুলাইয়ে গণহত্যা হয় নাই, শুধুমাত্র জুলাইয়ে শহীদ পরিবাররা আত্মনাদ করছে না, বাকি সকল গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে ইনশাআল্লাহ। আপনারা যদি না করতে পারেন তাহলে দুহাত তুলে হ্যান্ডস আপ করে বলে দিন, ইনশাআল্লাহ আগামীতে যেই সংসদ গঠিত হবে, আগামীতে যে ইসলামের আইন কানুন হবে, আগামীর সংসদে জনগণের যে প্রতিনিধিত্ব থাকবে, সেখান থেকে প্রয়োজনে আমরা লগি বৈঠা থেকে শুরু করে সকল গণহত্যার বিচার করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের এই সেমিনারের বিষয়বস্তু 2টা। প্রথম পর্ব নিয়ে সংক্ষেপে বলে ফেলেছি। দ্বিতীয় পর্বে বলা হয়েছে চ্যালেঞ্জের কথা, আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ। আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ আমরা সবাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। দেখেও না দেখার ভান করছি, বুঝেও না বুঝার ভান করছি। আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ হচ্ছে ওই যে হিন্দুস্তানের দল ছিল আওয়ামী লীগ, একইভাবে ওই আওয়ামী লীগের স্বৈরতন্ত্র আবার নতুন করে আরেকটা দল সৃষ্টি করতে যাচ্ছে এবং হিন্দুস্তানের আশীর্বাদ নিয়েই শুরু করতে যাচ্ছে। আগামীর বাংলাদেশ করতে হলে আমাদের
কাঁধে কাঁধ মিলিয়ে ইমানদারির সাথে দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ, যেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাইয়ের সনদের আইনগত ভিত্তি দিতে হবে। আইনগত ভিত্তির জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিন সম্ভব? জাতীয় নির্বাচনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজেদের প্রতীকের প্রচারণা করবে নাকি গণভোটের প্রচারণা করবে? অতএব জুলাই সনদকে কোনোভাবে অপমান করার সুযোগ নাই। কথাবার্তা পরিষ্কার, এই নভেম্বর মাসের মধ্যেই গণভোট হতে হবে, হতে হবে, হতে হবে, এর কোনো বিকল্প নাই। দ্বিতীয় কাজ, ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া আওয়ামী দোসররা তো বসে আছেই, এর সাথে সাথে নতুন করে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। কোন নির্দিষ্ট দলের ওই আওয়ামী লীগ বিএনপির প্রশাসন দিয়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। অতএব লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে এবং সঠিক জায়গায় ভোট প্রদানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। শুধুমাত্র তাহলেই আমরা আগামীর বাংলাদেশ করতে পারব। আপনাদের আশেপাশে যে ব্যানারগুলো আছে সেখানে দেখুন উপরে লেখা আছে ইতিহাসের কালো অধ্যায়। আমি তো আমার দৃষ্টিতে দেখি বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুরাটা সময় কালো অধ্যায়। আমরা কালো থেকে ধূসরই হতে পারি নাই, সাদা হবো কিভাবে? পুরাটা সময় দুর্নীতির ইতিহাস, পুরাটা সময় গুম-খুনের ইতিহাস। সেই যে শেখ মুজিব শুরু করেছিল, শেখ হাসিনা একইভাবে পরিচালনা করে গেছে। আমরা ভবিষ্যতে আর কালো অধ্যায় চাই না। কথাবার্তা পরিষ্কার, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ওই যে ৭১-এর মিথ্যা চেতনার গল্প আর রাজাকারের গল্প বলতো, তারপর পালাতে হয়েছে দিল্লিতে, মনে আছে তো? নতুন করে যারা ফ্যাসিবাদ সৃষ্টি করতে চায় তারা এখনো একই ভাষায় একই সুরে কথা বলে। আমরা ভেবেছিলাম গণভোটে আওয়ামী লীগ না ভোট দিবে আর আমরা বাকি সবাই হ্যাঁ ভোট দিব। আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাথে সাথে বিএনপিও না ভোটের প্রচারণা চালাচ্ছে। নতুন বাংলাদেশে এই সকল ফ্যাসিবাদী কায়দা চলবে না। তারা আমাদেরকে বলতে চায় ৭১-এর জামাতকে দেখুন। আমি তাদেরকে বলতে চাই ৭১-এর জামাতকে দেখেছি, আপনারা চোখ খুলে ৯১-এর জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছে। আপনারা চোখ খুলে ২০০১ সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য। চোখটা খুলে দেখুন, শেখ হাসিনার কায়দায় কথা বলা বন্ধ করুন, নাহলে শেখ হাসিনার মতো আপনাদেরও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আহ্বান জানিয়ে যেতে চাই, আগামীকাল ৩ তারিখ আন্দোলনরত ৮টি দলের শীর্ষ নেতাদের বৈঠক আছে। বৈঠক থেকে কঠোরতম কর্মসূচি আসছে। রাজপথে নামার জন্য প্রস্তুতি নেন। নভেম্বরেই গণভোট হতে হবে এবং আমরা আদায় করে এর কোন বিকল্প নাই। আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে জনগণের সংসদ। তার জন্য প্রস্তুতি নিন। আন্দোলন শেষ হয় নাই, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। নতুন ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেব না। সেই আহ্বান রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। মন্ডলী, আমার যদি অতিথিবৃন্দ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সম্মানিত সহসভাপতি মুখপাত্র,
জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আজকের এই সেমিনারের পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, 2006 সালে 28 অক্টোবর অবিভক্ত ঢাকা মহানগরে যিনি সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক সেক্রেটারি জেনারেল, জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا مع الصادقين صدق الله العظيم। 2006 সালের 28 অক্টোবর উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত 28 অক্টোবর থেকে 5 আগস্ট ফেসিবাদের কালথাও আগামীর বাংলাদেশ শীর্ষক এই সেমিনারের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, 2006 সালের 28 অক্টোবর যিনি মহানগরীর সহকারী সেক্রেটারি হিসাবে বাইতুল মোকাররমে আপনি সামনে থেকে সরেন দিয়েছিলেন, আমাদের সংগ্রামী নেতা দায়িত্বশীল জনাব আর ওর মাথাটা থামা দেন। সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েব আমির সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী মন্ডলী এবং আজকের বিভিন্ন পর্যায়ে আলোচক বিন্দু, ভাই ও বন্ধুগণ, 28 অক্টোবর আমাদের কাছে একটি আত্মসমালোচনার দিন। আমাদের জন্য অনুভূতি জাগ্রত করে বাতিলের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে দিনের জন্য শহীদ হওয়ার আকাঙ্ক্ষাকে তীব্রতর করার একটি দিন। আজকের সভাপতি মহানগরী সহকারী সেক্রেটারি ছিলেন, আমিও মহানগরী সহকারী সেক্রেটারি। আমরা দুজনেই ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের আজানের পরে আমাদের দায়িত্বশীল বলেছেন যে পল্টন থেকে চলে আসুন। আজকের যিনি প্রোগ্রামের সঞ্চালক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি ছিলেন তখন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতেছি যে শিবিরের সভাপতি বাইতুল মোকাররম মাইক থেকে নাকি সন্ত্রাসী বাহিনী মোকাবেলা করার জন্য হুমকি দিচ্ছে, মাটি এরকম প্রচার হয়েছে। শিবিরের 28 অক্টোবরের তৎকালীন সভাপতি এখন আজকের মঞ্চে আছে। আজকের মঞ্চে মহানগরী শিবিরের 4 শাখার সভাপতিদের মধ্যে আমাদের কামাল ভাই এখানে উপস্থিত, আর যে তখন উপস্থাপক সে ছিল তখন ঢাকা মহানগরীর পশ্চিমের সভাপতি। আমি একটি কথা বলি যে আমাদের অধিক জীবিত থাকার কথা ছিল না। আজকে আমরা কথা বলতে পারবো, সেদিন দুপুরে সেটা বাড়িতে শহীদ মুজাহিদ যখন পড়ে গেছে আমাকে বলতেছে লোকেরা যে হালিম ভাই মুজাহিদ ভাইকে তো মেরে আমি পড়াশোনা বলি। এক পর্যায়ে মীর কাসেম ভাই সিটি অফিস থেকে বেরিয়ে এসেছেন, ওরা কি করতেছে? উনি পল্টন বাইতুল মোকাররম বলে আঘাত করেছে। আমরা বলি আজকে আমাদেরকে দেন, আমরা সিটি অফিসে চলে। সেই জন্য বলি যে মাঠে যারা ছিল সেদিন আমি দেখেছি দাদা, নাতি আর দাদার সন্তান। একজন দাদা এবং বাবা হচ্ছে জামাতের রুকন কর্মী, আর নাতি হচ্ছে শিবিরের কর্মী।
তিনজন মারা। এই ছিল 28শে অক্টোবর। 28শে অক্টোবর দুর্গেটে স্টেজ এবং স্টেজ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আমার বুলবুল ভাইয়ের উপর সামরিক ব্যবস্থাপনা। মহানগরী সেক্রেটারি ছিলেন তখন হামিদ ভাই। সেদিন সকাল থেকে আক্রমণ যখন শুরু হয়েছে, আমরা ভাবি নাই যে আমরা বাঁচব। আমরা ভেবেছি জীবন যতক্ষণ থাকবো ঢাকা মহানগরীর জামাতের নেতা কর্মীরা বেঁচে থাকতে উত্তর গেটে কোন শক্তিকে আসতে দেবো। আজকে বলা হচ্ছে 28শে অক্টোবর ফেসিবাদ 5 অগস্ট। 28শে অক্টোবরের এই ফেসিবাদের মোকাবেলা সেখানে পাহাড়ের মতো ইসলামী ছাত্র সেই জামাতের কর্মীরা ভূমিকা পালন করেছে। আজকে বাংলাদেশের এই উত্থানের যে ভূমিকা আমাদের, কেন আমাদের প্রশংসা আসবে? কারণ আমরা তো 28শে অক্টোবর থেকে মোকাবেলা শুরু করেছি। আগের দিন রাত্রে বেগম জিয়া বক্তৃতা করেছেন রেডিও টিভিতে। হামলা শুরু হয়েছে। এই হামলায় জাগাতুজের প্রথম শহীদ হয়েছে জামাতের নেতা। সারা বাংলাদেশে অফিস আক্রমণ হয়েছে জামাতের অফিস। ঢাকাতে শহীদ হয়েছে 6 জন জামাতের কর্মী, শিবিরের কর্মী। এখন বিএনপি নেতারা বড় বড় কথা বলে। কোথায় ছিলেন 28শে অক্টোবর? ঢাকায় কয়জন আপনাদের মারা গেছে? তখন পুলিশ বাইতুল মুকাররমে ছিল, পল্টনে ছিল। পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন? কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল? তখন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বাবর সাহেব ছিলেন। আমরা তো তখন 7 দলীয় জোটে ছিলাম। মাওলানা নিজামী তখন মন্ত্রী ছিলেন, আলী হাসান মুজাহিদ সাহেব মন্ত্রী ছিলেন। কেন মাওলানা নিজামীর এবং আলী হাসান মুজাহিদ সাহেবের টেলিফোন বাবর সাহেবরা রিসিভ করেন নাই? কেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হস্তক্ষেপ করতে লাগলো? বেগম জিয়ার নির্দেশে সন্ধ্যায় যখন মিডিয়ার আসে, তখনই আওয়ামী শক্তি পল্টন ছেড়ে দিতে বাধ্য হয়। এই সারাদিন ইসলামী ছাত্র শিবির এবং জামাতের নেতা কর্মীরা জীবনকে ডাল হিসেবে আল্লাহর কাছে সরিয়ে দিয়েছে। বিকালে যখন জসিমউদ্দিন শহীদ হয়, এক জসিম ছবি দেখতেছেন আপনারা, এই বাপ্পা ছাত্রের মন্ত্রীর সভাপতি, যাকে দেখা যায় সে ছাত্রমন্ত্রীর সভাপতি, আমাদের জসিমের উপরে কিভাবে নৃত্য করতেছে দেখা। এটা হচ্ছে জসিম সফাদার। আর আরেক জসিম ছিল হাজীগঞ্জে। সে জসিমালয় থেকে আশোসের সামনে যখন নিজামের বক্তৃতার সময় গুলি, সেই গুলিতে জসিম শহীদ হয়েছে। তাহলে বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল জামাত, ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ইসলামী ছাত্র শিবির। এবং সে 28শে অক্টোবর থেকে 5 আগস্ট পর্যন্ত জুলুম নির্যাতনের শিকারে আমাদের 11 জন শীর্ষ নেতার সহ 500 নেতা কর্মী জীবন দিয়েছে। 1 লক্ষের উপরে নেতা কর্মী জেল খেটেছে। 5,000-এর উপরে নেতা কর্মী 2 চোখ হারিয়েছে, 1 চোখ হারিয়েছে। হাত আছে, আঙ্গুল নাই। চোখ আছে, দৃষ্টি নাই। কান আছে, শ্রবণ শক্তি নাই। এটার নাম ইসলামী ছাত্র শিবির, এটার নাম জামাত ইসলামী। আজকে আপনারা ভয় দেখান, কার ভয় দেখান? বলে যে আন্দোলন করতেছেন, কড়া কর্মসূচি দিতেছে, তাই কড়া কথা বলতেছে, অন্যরা চলে আসবে। বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকে যে 8 দল আমাদের সাথে একসাথে কর্মসূচি দিচ্ছে, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা ফেসিবাদ আসবে এটাকেও ভয় করি না। আমরা দেশের জন্য এবং ইমানের তাকিদে আগে জীবন দিয়েছি, জীবন দেওয়া অব্যাহত থাকবে। চলে যাচ্ছে সময় বেশি। 28শে অক্টোবরের পরে এই পল্টনে আমরা 3 মাস আন্দোলন করেছি। একদিকে 14 দলীয় জোট, মাঝে মধ্যে পল্টন আসতে চাইতো, কিন্তু আমরা দিতাম। পুলিশ মাঝখানে দাঁড়ায়। আমরা পল্টনের সমাবেশ করছি, তারা ওইদিকে করেছি।
এরপরে 111 তৈরি হয়েছে 2011 সালে, 2007 সালে 22শে জানুয়ারি একটি নির্বাচন হওয়ার কথা ছিল। 1/11 কারণে সে নির্বাচন হয় নাই। সে নির্বাচন যদি হতো ধারাবাহিকতা থাকতো। সে নির্বাচন কুণ্ডল করেছে যারা, আজকে বিএনপি নেতাদের কথায় তাদের সুর প্রতিধ্বনিত হইতে দেখা যায়। আসল বর্তমান সময়ের দাবি জুলাই গণ অভ্যুত্থানের জুলাই জাতীয় সনদের যে গণভিত্তিক টেকসই গণভিত্তির জন্য গণভোট চাই, অবশ্যই সেই গণভোট নভেম্বরের মধ্যে দিতে হবে। এই গণভোটের মাধ্যমে বিগত 18 বছরে যারা রক্ত দিয়েছে, বিশেষ করে 24শে আগস্ট মানে জুলাই মাসে তাদের আইনি স্বীকৃতি আসবে এবং আমরা সব দল মিলে আগামী ফেব্রুয়ারি মাসে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করব। আমরা 2টি দিন উৎসব পালন করতে চাই। একটি হচ্ছে গণভোটের দিন, কি বলেন, আরেকটি হচ্ছে জাতীয় নির্বাচনের দিন। একই দিন হলে উৎসব ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা থেকে আমরা বলছি 2 দিন 2টা নির্বাচন হবে। আসলে এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় অতীতে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, দেশপ্রেমিক ইসলামী দল এবং গোষ্ঠী ছিল। আজকে আমার ভাতিজা, আমরা তাদেরকে বলি রাশেদ। এই রাশেদ প্রধানের নামে শফিউল আলম প্রধান 28শে অক্টোবরের প্রোগ্রাম করেছিলাম 2010 সালে প্রেস ক্লাব। তখন প্রায় 14-15টা দলের প্রধানরা এসেছে। আমাদের পুরুল ভাই, আমরা তাদের চিঠি দিতে আসলাম। এই 28শে অক্টোবরে আলোচনা সভার নিউজ দিয়ে হল মামলা। এই মামলায় তৎকালীন ভারপ্রাপ্ত আমিরে জামাত মুকুল আহমদ সাহেব সহ এই 15 থেকে 20 জন জাতীয় নেতাকে বহুদিন চট্টগ্রামে আদালতে যেতে হয়েছে। মামলা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে শফিউল আলম প্রধান একজন, নিরু ভাই একজন, শামীম মামুন একজন। এসব নেতা আলহামদুলিল্লাহ অতীতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জান্নাতের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যারা আমরা আসি, ইনশাআল্লাহ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা বেরিয়ে যাব। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের অতিথিবৃন্দ, আজকের সেমিনারে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপরিষদের উচ্চতর পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য জনাব মাহফুজুর রহমান খান। উপস্থিত আজকে জামাত ইসলামী নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যদিও আমি সময় সংক্ষিপ্ততার জন্য সবার নাম মেনশন করতে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে নাব্য ফ্যাসিবাদের হতে হবে বন্দী। আমরা একটা বিষয় বারবার বলার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা সবাই শুনে সঠিক আলোচনা কার্যকর বাস্তবায়ন করতে চায় না। অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয়, এই ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ যারা গঠন করেছে, যারা ত্যাগ করেছে, যারা তিতিক্ষা করেছে, আজকে তাদেরকে স্বীকৃতি দিতে মানুষ আজকে ভীত সন্ত্রস্ত। আপনারা অল্প লক্ষ্য করলে কিছুদিনের মধ্যে বুঝবেন যে এই জুলাই সনদের কয়েকটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে একটা রাজনৈতিক দল, এবং সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতার ইমব্যালেন্স সিচুয়েশনকে ব্যালেন্স করার জন্য সেটা কিন্তু প্রয়োজন। কারণ বিগত সময় ফ্যাসিবাদ নামে একটা বিষয় ছিল ডিভাইড এন্ড রুল পলিসি ইমপ্লিমেন্টেশন করা। ঠিক একই কায়দায় কিন্তু নব্য ফ্যাসিবাদ তারাই হবে যারা এই জাতীয় ঐক্যকে ডিভাইড এন্ড রুলের মাধ্যমে করে শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন করবে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এখন সাইন করা মানে তো বাস্তবায়ন নয়, আমাদের জনগণের স্বীকৃতি দরকার। আপনারা জানেন, আজকে যদি আমরা এটাকে আইনগত ভিত্তি প্রদান না করতে পারি এবং গণভোটের মাধ্যমে, তাহলে কি হবে? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার রয়েছে, সেই সরকারও তো আবার, এটা তো আমরা যদি প্রিভিয়াস কনস্টিটিউশনকে মানি, সেই কনস্টিটিউশন অনুযায়ী, তাহলে তো এই সরকার অবৈধ না?
এই সরকার যদি অবৈধ হয় তাহলে এই সরকারকে আমরা কিভাবে ভ্যালিডিটি দিব? সেই ভ্যালিডিটির জন্য কিন্তু আমাদের মাসবি প্রয়োজন গণভোট। সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে, যারা গণভোটের বিরোধিতা করছে, জনগণের এই সাধারণ এই অধিকারে কিন্তু সরকার নির্বাচিত হবে না। এই অধিকারের মাধ্যমে আপামর জনগণের প্রাইমারি স্টেজটা দেখাবে যে আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, কনস্টিটিউশন সেই সনদের মাধ্যমে, সেই সনদের আলোকে সামনে নির্বাচন হবে। সেইটাতে যারা না বলে, আমি মনে করি তারা নাব্য ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটাতে যাচ্ছে। এখন অনেকেই অনেক ধরনের কথা বলছে যে আমরা বিগত, অনেকে বলে আপনারা কোথায় ছিলেন, তারা কোথায় ছিলেন। আমরা একটা বিষয় বলি, জামাতে ইসলামের বিগত সময়ের ইতিহাসটা, সানি সাহেব যখন মারা গেলেন তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, ওয়ান কাইন্ড অফ কিলিং। এবং সেই সময় আমাদের গণ অধিকার পরিষদ মশিউর রহমান এবং আমরা লাইভ করার কারণে সে কারাগারে ছিলেন 6 মাস, গ্রেফতার হয়েছিলেন। সুতরাং নির্যাতন, নিপীড়ন, জুলুমের যারা নতুন ফন্দি ফিকির করার চেষ্টা করেছে, জনগণের তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। একটা ব্যাপার, গণভোটে অনেকে ভাবছেন যে গণভোট করা সম্ভব নয়। স্পষ্টভাবে গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে এবং এই সামনের নির্বাচন ফ্রি ফেয়ার, কতটুকু ক্রেডিবল নির্বাচন করতে এই সরকার সমর্থ হবে সেটা প্রকাশ পাবে। সেই ভয়ে একটি দল গণভোটের ক্ষেত্রে সম্মত হচ্ছে না। আমরা একই দিনে পিটানি হোক, উতারি হোক, যা হোক একদিনে হবে। ভোটে তো আমরা নির্বাচিত হবো। সেই প্রেক্ষাপটে দু একটি দল, আমার একটা দল বলছে যে আপনারা কাবিননামায় সাইন করেছেন কেন? আমরা বলতে চাই, আপনারা কাবিননামায় সাইন করেছেন না, কিন্তু কিসের ভিত্তিতে আজকে আপনারা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ক্ষেত্রে আপনারা সমর্থন দিচ্ছেন? এতদিন সমর্থন দেন নাই। আপনাদের কি আসন নিয়ে যে আলোচনা, সেটা কি সন্তুষ্টের জায়গায় চলে এসেছে? আমার মনে হয় কেউ তারা ইন্ডিয়ান ব্লক মেনটেন করছে, ইউএসএ ব্লক মেনটেন করছে, ব্যক্তিগত ব্লক মেনটেন করছে। শুধু আমি বলতে চাই, আসন বিন্যাস নয়, আগামী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গণভোট, আত্মবর্ষক এবং জনগণের অধিকার বাস্তবায়ন করতে হলে সেই পথে হাঁটুন। মাত্র জুলাই আগস্ট অভ্যুত্থান 1 year অলরেডি হ্যাড পাস্ট। এই 1 বছরের মধ্যে যারা আমরা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম চেতনাধারী, আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, গ্রেফতার হয়েছি, তাদের চেতনাকে যারা বিলীন করতে সহযোগিতা করছেন, তারা জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার। সুতরাং তাদেরকে প্রতিহত করতে হবে। আর সেই প্রতিহতের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গণভোট। সুতরাং সেটা বাস্তবায়নের মাধ্যমে আগামী গণতান্ত্রিক বাংলাদেশের পূর্ব সূচনা লগ্ন বাস্তবায়িত করতে হবে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা প্রোগ্রামের পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য। বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সেমিনারের পরে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট সদস্য, সিনিয়র রাজনীতিবিদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আশরাফ আলী আকন। জনাব আশরাফ আলী আকন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, জামায়াতে ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েব আমির, জ্যেষ্ঠ রাজনীতিবিদ জনাব ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ইমানদার দেশপ্রেম ভাইরা আমার। আজকে প্রবন্ধকার একটা সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন। উনি একটা কথা বলেছেন, কালো অধ্যায় 2006 থেকে 2024 কালো অধ্যায়। আমি বলতে চাই, এটা কালো অধ্যায়ের একটা ধারাবাহিকতা। কালো অধ্যায় শুরু হয়েছিল ব্রিটিশ আমলে 200 বছর, এরপরে পাকিস্তান আমলে 33 বছর, আর বাংলাদেশ আমলে কত বছর? 54 বছর। এই সবটাই কিন্তু ছিল কালো অধ্যায়। কেন কালো অধ্যায় ছিল? যেখানে ইসলামের অনুপস্থিতি, সেইখানে কিন্তু কালো অধ্যায়। সেটাকে বলা যায় আমি দেখা। ব্রিটিশের আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায়, পাকিস্তান আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায়, বাংলাদেশ আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় অবস্থায়। যার কারণে যেখানে ইসলামের অনুপস্থিতি, সেইখানে কিন্তু জাহিলিয়াতের আবির্ভাব ঘটে। হ্যাঁ, সংগ্রামী ভাই আমার,
আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এখানে 92% মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, 70,000 মাদ্রাসা, 100-র উপরে খানকা আছে বাংলাদেশে। হজের পরে বৃহত্তম সমাবেশ টঙ্গীর ময়দানে। এত কিছু হওয়ার পরে দেশের মানুষের আজানের ধ্বনি শুনে মানুষের ঘুম ভাঙে, আজানের ধ্বনি শুনে সন্তান ঘরে ফিরে যায়। আজকের সেই দেশে আজকের কুফরি আইন কেন, কুফরি শাসন কেন, কুফরি বিচার কেন, কুফরি অর্থনীতি কেন? এটা আমাদের যারা ইসলামী দল করি, যারা মসজিদ মাদ্রাসা চালায়, যারা খানকা চালায়, তাদের একটা আত্মপলব্ধি থাকা দরকার, আত্মপর্যন্ত থাকা দরকার। এতগুলি দল, এতগুলি মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, এত মুসলমানের সংখ্যা, সেই দেশে কুফরি আইন চলে, কুফরি বিচার চলে, কুফরি শিক্ষা চলে। মসজিদের পাশের গলিতে পোস্টকোয়ার্টার চলে। আজকের আমাদের জন্য অত্যন্ত দুঃখ। আমি পরিষ্কার বলতে চাই, শুধু সমাজ পরিবর্তন করলে হবে না, পরিবর্তনের সাথে সাথে যদি আদর্শিক পরিবর্তন না ঘটে, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আপনি একজন যোগ্য মানুষ, কিন্তু আপনি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারেন না কেন? আপনি ব্যক্তি হিসেবে ভালো, কিন্তু আপনার নীতি ভালো না। নেতা ভালো, নীতি নাই, এই জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। আজকের কোনোদিন ভালো আমরা নীতি প্রতিষ্ঠা করতে পারি নাই। নেতা হয়তো কিছু ভালো হয়েছে, যেমন বিএনপি সরকারের আমলে ম্যাক্সিমাম মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল, কিন্তু জামাতের মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল না। হাসিনা তাদেরকে ফাঁসি লটকাইছে, কিন্তু দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই। ব্যক্তি হিসাবে ভালো, কিন্তু নীতি ছিল কি বিএনপি? এই দেশের ফ্যাসিস্ট সৃষ্টি বিএনপি কম করেছে? তার ধারাবাহিকতায় তারা এই কাজটা করেছে। কাজেই শুধু নেতার পরিবর্তন করলে হবে না, নীতিরও পরিবর্তন চাই। এটা যদি না হয় বহুদিন হবে না। বহুদিন সরকারের পরিবর্তনের পর পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, ব্যবহার পরিবর্তন হবে, আন্দোলন সংগ্রাম হবে। দেশ জাতির মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, অন্ধকার দূরীভূত হবে না। এই জন্য আমি প্রত্যেক মুসলমানকে বলবো, আল্লাহ তাআলা মুসলমানদের সংজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, কি বলেছেন? মুসলমান সে তমান আসলামা ফাউলাইকা তাহারাও রাশাদা। মুসলমান সে যে সত্যকে অনুসন্ধান করে, সত্যকে খুঁজে ফেরায় এবং সত্যটাকে সে গ্রহণ করে। মুসলমানকে বলতে হবে ভালো আইন কোনটা, ভালো বিচার কি, ভালো রাজনীতি কি, অরাজনীতি কি। আজকের মুসলমানরা কিন্তু আমরা এটা বুঝতে চাই না। সংগ্রাম ভাইরা আমার, দীর্ঘদিন পর এইবার সাধারণ মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে। সাধারণ মানুষ বলে, আমরা দীর্ঘদিন অনেক সরকার দেখেছি, কেউ মানুষের ভাগ্যের জন্য পরিবর্তনের কাজ করে নাই, নিজেদের ভাগ্যের পরিবর্তনের কাজ করেছে। আমরা এই দলকে ক্ষমতা দেখতে চাই না। আমরা এবার দেখতে চাই সকল ইসলামী দল ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করুক, ঐক্যবদ্ধ ভাবে তারা যদি নির্বাচন করতে পারে, আগামী ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই। আজকের এই অবস্থাতে অনেক ফ্যাসিস্টদের মাথা খারাপ হয়ে গেছে। অনেকে বলে জামাতের সাথে চরমোনার দীর্ঘদিন একটা বিরোধ ছিল, তারা কিভাবে আশ্চর্য হয়ে যায়। আমি পরিষ্কার বলেছি, বিরোধ যেখানে যা আছে থাকুক, কিন্তু আমরা ফ্যাসিবাদকে, ফ্যাসিস্টদেরকে চিরকবর রচনা করার জন্য দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ করার স্বার্থে আমরা এই ঐক্য হয়েছি। আমরা নির্বাচনী সমঝোতা করেছি, যেখানে জামাতের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে, যেখানে ইসলামের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে, যেখানে অন্যান্য দলগুলোকে ভালো প্রার্থী সেটা তাকে ভোট দেবে। এর নামে নির্বাচনী সমঝোতা। সংগ্রামী ভাইরা আমার, আসুন এই যে একটা জাগরণ হয়েছে, আপনি রিক্সাওয়ালাকে দেখেন, একটা রিক্সা আসলে তাকে জিজ্ঞাসা করেন আপনি কি কোথায় ভোট দেবেন, কি বলে দেখেন, জরিপ আপনার আমার কাছে। সংগ্রাম ভাইরা আমার, এই দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, যত চ্যালেঞ্জ যেটা, আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হয়তো আধিপত্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ। আপনি দেখেন নাই আওয়ামী লীগ আমলের শেষের দিকে দেখেন নাই, ওই আধিপত্যবাদের দূতাবাসে মিটিং ডাকতো, সবাই হুমড়ি খাইয়ে পড়তো, আবার সাম্রাজ্যবাদের অফিসে মিটিং ডাকতো, সবাই হুমড়ি খাইয়ে পড়তো। আজকের আর হলো ওদের আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের 5টা দালাল। এই 5টা দালালদের পিছনে যে সকল রাজনৈতিক দল ঘুরঘুর করবে, ওরা 5টা। এই 5টার মধ্যে সব বুদ্ধিজীবীরা ঘুরঘুর করবে, ওরা 5টার বুদ্ধিজীবী। এই 5টার পিছনে যারা সাংবাদিকরা গ্রহণ
করবে, ওরা পাচার সাংবাদিক, ওরা শিক্ষাবিদ, ওরা সাংবাদিক। আজকে এত দুর্নীতি করার পরেও, এত খুন করার পরেও আজকে সাংবাদিকের 2 ভাগ, আইনজীবীরা 2 ভাগ, শিক্ষকরা 2 ভাগ। মানে কি? আমার জন্য লজ্জা। আমি পরিষ্কার সাংবাদিক ভাইদের বোঝাই, আপনারা হবেন সত্যের সৈনিক, আপনারা হবেন মানিক মিয়ার মতো সাংবাদিক, আপনারা হবেন মুজিবুর রহমানের মতো সাংবাদিক। আপনারা সত্যিকার দেশ ও জাতির এই দুঃসময়ে আপনারা কান্ডারি হয়ে থাকবেন, সত্য লিখবেন। আমরা সত্য বলবো, আপনারা সত্য লিখবেন। এই কারণেই এই যৌথ আন্দোলনের মাধ্যমে এই দুর্নীতি দূষিত শক্ত কলুষিত নোংরা রাজনীতির কবর রচনা করে একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যৌথ আন্দোলনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের তথ্যবৃন্দ, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে সম্মিলিত হয়েছি। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতীয় নেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ভাই একটা ঠিক করে দেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ইতিহাসে 28শে অক্টোবর একটি জাতির গৌরবের একটি দিন এবং বাতিলকে লাঠি এবং বৈঠার আক্রমণকে, সশস্ত্র আক্রমণকে স্বল্প সংখ্যক মানুষ, হাজারো মানুষকে মোকাবেলা করার ইতিহাস। এটাকে অনেকটা বদরের যুদ্ধের মুসলমানদের দুঃসাহসের কথা বলেছিল এবং সেদিন বদরের যুদ্ধে আমাদের বিজয় হয়েছিল। 28শে অক্টোবর সেই সংগ্রামী জনতার বিজয় হয়েছিল, মিথ্যা পরাজিত হয়েছিল। আওয়ামী লীগ সেই পরাজয় থেকে আরো বেশি হিংসা এবং স্বৈরশাসকে পরিণত হয়, যার পরিণতি আমাদের জুলাই এবং অক্টোবরে একটি মহা বিজয়ের মাধ্যমে এবং আওয়ামী লীগের দেশ নেতৃবৃন্দ দেশ ত্যাগের মাধ্যমে তার সমাপ্তি ঘটে। পৃথিবীর ইতিহাসে নাকি এরকম কোন ঘটনা নাই যেটি রাজনৈতিক পরাজয়ের পর একটি দলের কেন্দ্রীয় কমিটির কোন সদস্য আর সে দেশে ওপেন নাই, একজনও নাই। 300 জন এমপি, একজনও ওপেন নেই। কোন জেলা সভাপতি ওপেন নেই, কোন উপজেলা সভাপতি ওপেন নেই। এরকম একেবারে সকল স্তরের মানুষের দেশ পালানোর নজির পৃথিবীর ইতিহাসে এই নাকি একটি মাত্র। আমরা ফেসিবাদকে ভয় পাইনি, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, লড়াই বিজয়ী করেছি। শুধু আজকের যারা ফেসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন, তাদেরকে বলতে চাই, পুরানো ফেসিবাদ যদি আবার আসতে চায়, আবার লড়াই করব, পরাজিত করব ইনশাআল্লাহ। আমরা ভয় পাচ্ছি না। আর নতুন কেউ আবার নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন, তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোন কারণ থাকবে না। বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে? তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে 31টি দল মিলে
আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি, বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে। তারা সনদে সিগনেচার করেছে। আমি আর সালাউদ্দিন সাহেব এক সোফায় ছিলাম, দুজনকে এক সোফায় বসে তো আপনারা দেখছেন, একসাথেই তো ছিলাম, একসাথেই তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম, পাশাপাশি আপনারা দেখছেন। এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল, মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছে। এমন না যে ওনাদেরকে কেউ দৌড়ে বাঁধে আনছে জোর করে, ওনাদের চেহারাটা খুব বলে সিগনেচার করার সময় কলম কাটছে, এটাও দেখি না। মানে স্বতঃস্ফূর্ত ভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছে। হঠাৎ কোন এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না, সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন। এবং যেগুলা বলছেন সেগুলো কি আমার সম্বন্ধে কিন্তু বেশি নাই। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না, ওনারা নোটিশ দিয়েছে। দুই, কোন ব্যক্তি একাধারে 10 বছরের তার হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না। তো এটার বিরোধিতা করা মানে কি, যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তা ভাবনা মাথায় আসে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি, ফেসিজম কিভাবে তৈরি হয়? ফেসিজম তো আকাশ থেকে পড়ে না। পৃথিবীর কোন লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম, ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে, এরকম ফেসিজম ফুটছে, এরকম কোন চিত্র সাংবাদিক বাইরে দেখছেন কিনা? ইতিহাসে লেখা আছে কিনা? কোন সাক্ষী আছে কিনা? তো ফেসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়া। গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, দেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যে কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম, এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছি না। তাহলে অসুবিধাটা কোথায় যে একজন 10 বছর থাকবে না? এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি? দেশ ভালো চালান, দেশ যদি ভালো চালান, সৎভাবে চালান, গুড গভর্নেন্স হয়, তো 5 বছরও কোন প্রধানমন্ত্রী থাকতে পাইবে না, চাইবে না। কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা, সে করবে যে আমার 5 বছর পরে আবার ছেড়ে দেবে। তাহলে 10 বছর তো তবু আমরা বলছি থাকতে পারেন। আচ্ছা, তাহলে শেষ করবো প্রেস কনফারেন্সে বাকি। সুতরাং আমরা পরিষ্কার করে বলছি যে সংস্কার বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, ডেভেলপমেন্টের জন্য, ডেমোক্রেসির জন্য এটা অপরিহার্য। এখানে আমরা কোনো আপোষ মানি না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি গতকাল, আগে যেরকম খোলা চিঠি ছিল না, খোলা চিঠি, আমি কালকে একটা খোলা ভিডিও দিছি, আপনারা কেউ কেউ করছেন বলো। আমি সেখানে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার এই শাসনামলে আপনার উল্লেখযোগ্য এমন কোন কাজ আপনি করেননি, যে কারণে মানুষ আপনাকে স্মরণ করেন। হাসিনা 14 বছর ছিল, বিএনপি বোধহয় 19 বছর ছিল, আপনি 13 মাস ছিলেন। এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন। সংস্কারটা যদি আপনি ঠিক মতো করে দিতে পারেন, তাহলেই আপনি নোবেল লরিয়েট হিসেবে একজন ব্যতিক্রমধর্মী শাসক হিসেবে বাংলাদেশের শাসনের ইতিহাসে আপনার নাম লেখা। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো,
সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না, কারণ চাপে যদি আপনি হেরে যান মহাবিপদ। একদিক থেকে চাপ দিলে এদিকে যাবেন, হেলে আরেক দিকে যদি চাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে। তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিকির করতে হবে। আমরা জানি আপনি নোবেল লরিয়েট, সারা দুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি। আপনি সাহসী, আপনি কোনো চাপে নথি স্বীকার করেন না। ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন, আপনার কমিটমেন্ট ছিল তিনটি: সংস্কার, বিচার, নির্বাচন। ওই দুটা করলে না সিরিয়ালে 3 নম্বর আসে। আপনি 1 থেকে 3-এ যাবেন না, আপনি 2 থেকে 3-এ যাবেন না, 3-এ যাবেন। আপনি 1 থেকে 2-এ আসেন, 2 থেকে 3-এ আসেন। আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে 1-2 শেষ করে 3 নম্বরের একটি উৎসবমুখর নির্বাচনে আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা। আর 2-3 দিন ধরে শুনতেছি যে আপনারা বিএনপিকেও খুশি করতে চান, জামাত ইসলামীকেও খুশি করতে চান, অন্য দলগুলোকেও খুশি করতে চান। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। কোন রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না। আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা। সুতরাং আমি আশা করব যে আপনারা আপনার পরিষদ সেইভাবে দৃঢ় ভূমিকা পালন করে এই জাতির মুক্তি এবং কল্যাণের যে মহাযাত্রা আমরা শুরু করছি সেটি তার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি দৃঢ়চিত্তে সেই ভূমিকা পালন করবেন। আমরা আপনার সহযোগিতা আছি, জাতি আছে, মানুষ আছে। কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে পুরো বিষয়টি এক ধরনের অনিশ্চয়তা, ধোঁয়াশা এবং ঘোলাটে পরিস্থিতির আশ্রে পড়ে আবার জাতি সেই অন্ধকারের দিকে চলে যাবে বলে আমরা আশা করছি। বিএনপির ব্যাপারে সাংবাদিক সম্মেলনের কথা হবে সবাই করে। সম্মানিত সুধীমণ্ডলী, সভাপতির বক্তব্য রাখছেন জনাব নুরুল ইসলাম বুলবুল। আজকের সেমিনারের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল। আমরা সভাপতির বক্তব্য শুনে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 28 অক্টোবর থেকে 5 আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক আজকের সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য শুনেছি। আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অতিথিবৃন্দকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের আয়োজনকে উপস্থিত হয়ে এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আয়োজনকে সফল করার জন্য। পরিষ্কার বক্তব্য হচ্ছে 28 অক্টোবর 2006 সালে বাংলাদেশ আওয়ামী লীগ পেশি শক্তি এবং অস্ত্র শক্তির বলে জনগণকে পরাজিত করে
6 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ পেশি শক্তি এবং অস্ত্র শক্তির বলে জনগণকে পরাজিত করে দেশকে হাইজ্যাক করতে চেয়েছিল। সেই যে গণতন্ত্র সেই দিন হাইজ্যাক হয়ে গিয়েছিল এবং সেখান থেকে শুরু হয়েছিল ফ্যাসিবাদের যাত্রা। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা 2024 সালে 5 আগস্ট আমাদের দেশকে, আমরা দেশের গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করেছি। স্বাধীনতা, সার্বভৌমত্ব যেটি আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেদিকেও এদেশের তরুণ ছাত্র যুবকের নেতৃত্বে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা পুনরুদ্ধার করেছি, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছি। আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনই শুধু মূল সমস্যা নয়, যে কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে উঠেছিল। সংবিধানের যে সমস্ত ধারাকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, প্রতিষ্ঠিত করেছিল এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গকে যেভাবে দলীয়করণ করার মধ্য দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদের একটা মক্ষম যন্ত্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছিল। সেটাকে যদি আমরা সংস্কার করতে না পারি, যদি আমরা রাষ্ট্র সংস্কার করতে না পারি, যদি আমরা সংবিধান সংস্কার করতে না পারি, তাহলে আগামী দিনের জাতীয় নির্বাচন যেমনি ভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে না, ঠিক তেমনি ভাবে আগামী দিনে যেন ভাবে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার দেশটিকে আবারও ফ্যাসিবাদের দিকে ভিন্ন কায়দায় নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য আজকের এই সেমিনারে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই যে অবিলম্বে জুলাই সনদের আইনি বাস্তবায়নের জন্য গণভোটের ব্যবস্থা করতে হবে নভেম্বর মাসের মধ্যেই, এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার পরে জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে জাতীয় নির্বাচন সহ রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। যদি আমরা এটি করতে ব্যর্থ হই, তাহলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের তরুণরা, যুবকরা, দেশের 18 কোটি মানুষের যারা প্রতিনিধি, যারা জীবন দিয়েছেন, তাদের জীবন দেওয়া, রক্ত দেওয়া, আহত হওয়া, পঙ্গুত্ব বরণ করা ব্যর্থতায় পর্যবসিত হবে। জুলাই বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে। প্রকৃত অর্থে যারা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চান না, তারা জুলাই আন্দোলনকে তারা ব্যর্থতায় পর্যবসিত করতে চান এবং আগামী দিনে আবারও যেন ভাবে ক্ষমতায় এসে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চান, নিজেরাও ফ্যাসিবাদ হয়ে উঠতে চান, নিজেরাও পছন্দ মতো ক্ষমতায় থাকতে চান, নিজেরাও জনমতকে উপেক্ষা করতে চান। এদেশের জনগণ আর সেটি মেনে নেবে না। সুতরাং আসুন আমরা গণভোটের জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোট দেওয়ার জন্য আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করি। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার আলোকে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং আমরা একটা গ্রহণযোগ্য ইলেকশনের মধ্য দিয়ে আগামী দিনে জনগণের প্রতিনিধিদের হাতে আমরা ক্ষমতা বুঝিয়ে দিই, যাতে করে আগামী দিনে আর কোন ফ্যাসিবাদ নতুন কোন চরিত্র নিয়ে, চেহারা নিয়ে, নতুন কোন ভাবে যাতে করে আবারও জনগণের উপরে নিপীড়ন চালাতে না পারে, সেই ধরনের সুখী, সমৃদ্ধশালী, ন্যায় এবং ইনসাফের একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াই অব্যাহত রাখার জন্য আজকে আমাদেরকে প্রত্যয় ব্যক্ত করতে হবে। আমি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দকে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের, পাশাপাশি যারা আমাদের আয়োজনকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজনের সেমিনারের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।